হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মক টেস্ট পার্ট 24। এই মক টেস্টে থাকছে হাইলি এক্সাম ওরিয়েন্টেড 40টি এমসিকিউ। তোমরা যারা আগের পার্টগুলো না দেখেছো, চেষ্টা করবে অবশ্যই দেখে নেওয়ার, কেননা এর আগের পার্টগুলোতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে, বিশেষ করে পার্ট 22 এবং পার্ট 23। এই পার্ট দুটোতে তোমাদের কথা মোতাবেক অঙ্কগুলো বোর্ডে করে দেখানো হয়েছে। আজকের মক টেস্টে তোমাদের সুবিধার্থে সব অপশানগুলো না বলে আমি শুধু উত্তরটা বলে দেব, যাতে তোমাদের বাকি অপশানগুলো গুলিয়ে না যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিও শেষে তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক আজকের আমাদের মক টেস্ট পার্ট 24। আজকের আমাদের প্রথম প্রশ্ন, হরপ্পা শহরটি প্রাচীনকালে কোন নদীর তীরে অবস্থিত ছিল? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাভি ও ইরাবতী। এছাড়াও তোমরা মনে রাখবে 1921 সালে দয়ারাম সাহানি রাভি ও ইরাবতী নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন। অন্যদিকে মহেঞ্জোদারো শহরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। আমাদের 2 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপ মূলত কী ধরনের দ্বীপের উদাহরণ? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, প্রবাল দ্বীপ। আমাদের 3 নম্বর প্রশ্নটি দেখো, 1923 সালে স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। আমাদের 4 নম্বর প্রশ্ন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে কাকে গণ্য করা হয়? বলো দেখি এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ধর্মপাল। গোপাল এই বংশের প্রতিষ্ঠাতা হলেও ধর্মপালের রাজত্বকালেই পাল সাম্রাজ্য চরম শিখরে পৌঁছায়। তিনি বিখ্যাত বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেছিলেন। এবং তোমরা এখানে আরেকটা তথ্য মনে রাখবে, যদি প্রশ্নে আসে যে পাল বংশের সর্বশক্তিশালী রাজা কে ছিল, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে দেবপাল। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল, সর্বশ্রেষ্ঠ রাজা হলো ধর্মপাল, আর সর্বশক্তিশালী রাজা যদি বলা হয় তাহলে হয়ে যাবে দেবপাল। 5 নম্বর প্রশ্ন, কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলা কোন বছর সংঘটিত হয়েছিল? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1925 সালে। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থানে রয়েছে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা অভ্র বা মাইকা উৎপাদনের জন্য সারা ভারতে বিখ্যাত। আমাদের 7 নম্বর প্রশ্ন, ভূগোলের পরিভাষায় গর্জনশীল চল্লিশা কোন বায়ুর সাথে সম্পর্কিত? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পশ্চিমা বায়ু। আমাদের 8 নম্বর প্রশ্ন, ভারত এবং আফগানিস্তানের বর্তমানে পাক অধিকৃত কাশ্মীর সংলগ্ন মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখার নাম কি? অর্থাৎ ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখা আছে, সেই সীমারেখার নামটা কি? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ডুরান্ট লাইন। এবং তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও, ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী যে সীমানা রেখা আছে, সেই সীমানা রেখার নাম কি? আমাদের 9 নম্বর প্রশ্ন, বিখ্যাত এবং অপরূপ সুন্দর ডাল হ্রদ ভারতের কোথায় অবস্থিত? এখানে কোন উত্তরটি সঠিক হয়ে যাবে প্রত্যেকে বলার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জম্মু ও কাশ্মীর। 10 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনে অবস্থিত বিখ্যাত ভাস্কর্য সাঁওতাল পরিবার এর স্রষ্টা কে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রামকিঙ্কর বেইজ। আমাদের 11 নম্বর প্রশ্ন, 1943 সালের মর্মান্তিক বাংলার মন্বন্তরের প্রেক্ষাপটে আঁকা স্কেচগুলোর জন্য কোন শিল্পী বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জয়নুল আবেদিন। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোন চলচ্চিত্রটি পরিচালক ঋত্বিক ঘটকের বিখ্যাত দেশভাগ ট্রিলজির অংশ নয়? প্রশ্নটি ভালো করে লক্ষ্য করবে, তারপরে তোমরা সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অশনির সংকেত। অশনির সংকেত হলো সত্যজিৎ রায়ের একটি বিখ্যাত ছবি, যা 43-এর মন্বন্তরের প্রেক্ষাপটে তৈরি। অন্যদিকে বাকি 3টি ছবি দেশভাগের যন্ত্রণাকে তুলে ধরা ঋত্বিক ঘটকের ট্রিলজি। আমাদের 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বিশেষত পুরুলিয়া ও বাঁকুড়ায়
আদিবাসী সম্প্রদায় এবং চা বাগান শ্রমিকদের মধ্যে কোন লোকগানটি অত্যন্ত জনপ্রিয়? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে, প্রত্যেকে বলার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ঝুমুর। আমাদের 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশানগুলো পড়ো এবং প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া। আমাদের 15 নম্বর প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত ল্যান কথাটির সম্পূর্ণ রূপ কী? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। 16 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সুকুমার সেন। আমাদের 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর কোনটি হবে, প্রত্যেকে বলার চেষ্টা করো। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, অনুচ্ছেদ নম্বর 61। আমাদের 18 নম্বর প্রশ্ন, 2025 সালের নভেম্বরে অনুষ্ঠিত আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করেছে? খুব সোজা একটি প্রশ্ন, বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। আমাদের 20 নম্বর প্রশ্ন, 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত পদক তালিকায় কততম স্থানে শেষ করেছে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয়। দক্ষিণ কোরিয়ায় গুমিতে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে ভারতীয় অ্যাথলিটরা 8টি সোনা, 10টি রূপো এবং 6টি ব্রোঞ্জ সহ মোট 24টি পদক জিতে চীনের পরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, অবশ্যই এই তথ্যটি তোমরা মনে রাখবে। দেখো, তোমাদের জন্য রাত দিন মেহনত করে রিসার্চ করে কিন্তু এই ভিডিওগুলো আমাকে বানাতে হয়। তো এর পরিবর্তে তোমাদের কাছে অন্য কিছু চাই না, জাস্ট ভিডিওটিকে একটি করে লাইক করে দিবে সবাই এবং পারলে একটি করে কমেন্ট করবে অবশ্যই। আমাদের 21 নম্বর প্রশ্ন, জেনারেল রিজনিং থেকে কি বলছে, পরিমাপের এককের ক্ষেত্রে নিচের 4টি অপশনের মধ্যে কোনটি বেমানান? বলো এখানে চেষ্টা করো তোমরা, সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গ্যালন। কেননা টন, কুইন্টাল এবং কিলোগ্রাম এই তিনটি হচ্ছে ওজন বা ভর পরিমাপের একক, কিন্তু গ্যালন হলো তরল পদার্থের আয়তন পরিমাপের একক, যার কারণে গ্যালনটা এর তিনটির মধ্যে থেকে আলাদা হয়ে যাবে। আমাদের 22 নম্বর প্রশ্ন, বিবৃতিতে বলা হয়েছে সব খেলোয়াড় স্বাস্থ্যবান। বিবৃতি 2-এ বলা হয়েছে কিছু স্বাস্থ্যবান মানুষ লম্বা। এবার উপসংহারে বলছে যে কিছু খেলোয়াড় লম্বা। এবার তোমরা বলো এই উপসংহারটি যৌক্তিকভাবে কি সঠিক নাকি ভুল? তোমরা প্রত্যেকেই আগে চিন্তা ভাবনা করে বলো, তারপরে উত্তরের সঙ্গে মেলাবে। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি, বলা সম্ভব নয়। কেন? সমস্ত খেলোয়াড় স্বাস্থ্যবান হলেও যে স্বাস্থ্যবান মানুষগুলো লম্বা তারা খেলোয়াড় না হতেও পারে। বিবৃতিতে খেলোয়াড় এবং লম্বা মানুষদের মধ্যে সরাসরি কোনো সম্পর্কের কথা বলা নেই, তাই উপসংহারটি নিশ্চিতভাবে সত্য বলা যাবে না। আমাদের 23 নম্বর প্রশ্ন, বিবৃতিতে বলা হয়েছে যদি আকাশে বিদ্যুৎ চমকায় তবে মেঘ ডাকবে, এখন মেঘ ডাকছে। এবার উপসংহারে কি বলা হয়েছে, সুতরাং এখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এই উপসংহারটি কি? তোমরা বললো আগে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মিথ্যা বা অবৈধ। এটি একটি যৌক্তিক ভ্রান্তি। বিদ্যুৎ চমকালে মেঘ ডাকবে এটা ঠিক, কিন্তু মেঘ ডাকলেই যে সবসময় বিদ্যুৎ চমকাচ্ছে এমন কোনো গ্যারান্টি নেই, তাই মেঘ ডাকা দেখে বিদ্যুৎ চমকানোর উপসংহার টানা যৌক্তিকভাবে অবৈধ। আমাদের 24 নম্বর প্রশ্ন, এ হলো বি এর বোন, সি হলো বি এর মামা, আবার ডি হলো সি এর বাবা, তাহলে ডি এর সাপেক্ষে এ কে হন? তোমরা আগে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নাতনি। কিভাবে দেখো, যেহেতু এ এবং বি হলো ভাই বোন বা দুই বোন এবং সি হলো তাদের মা, তাই সি হলো এ এরও মা
এবার ডি হলো সি এর বাবা, মানে মায়ের বাবা। সুতরাং দাদু ডি এর দিক থেকে দেখতে গেলে এ হলো তার নাতনি। আমাদের 25 নম্বর প্রশ্নটি দেখো, নিচের নম্বর সিরিজটিতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? 2, 12, 36, 80, তারপরে 150। এবার তোমরা প্রত্যেকেই পরের সংখ্যাটি কত হবে বলার চেষ্টা করো। তো দেখো এখানে যদি আমরা লজিকটি লক্ষ্য করি ভালো করে, তাহলে দেখো প্রথমে একবার 1 কিউব প্লাস 1 স্কোয়ার যোগ করা হয়েছে, তারপর 2 কিউব প্লাস 2 স্কোয়ার যোগ করা হয়েছে, তারপর 3 কিউব প্লাস 3 স্কোয়ার। দেখো 1 কিউব প্লাস 1 স্কোয়ার সমান 1 প্লাস 1 সমান 2। তারপরে 2 কিউব হচ্ছে 8 প্লাস 2 স্কোয়ার সমান কত? 4। 8 4 12। তারপরে 3 কিউব 27, 3 স্কোয়ার 9, 27 প্লাস 9 36। তারপরে 4 কিউব প্লাস 4 স্কোয়ার, 4 কিউব হচ্ছে 64, আর 4 স্কোয়ার সমান কত হচ্ছে 16। তাহলে 64 আর 16তে 80। তারপরে 5 কিউব 125, 5 স্কোয়ার শুধু 25, 125 আর 25-এ 150। তারপরে আমাদের হয়ে যাবে তাহলে 6 কিউব আর 6 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 6 কিউব হচ্ছে 216 আর 6 স্কোয়ার 36, 216 আর 36 সমান কত? 252 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের 26 নম্বর প্রশ্ন, লেটার সিরিজের পরবর্তী পদটি কী হবে? বি জেড এ, ডি ওয়াই সি, এফ এক্স ই। তাহলে তার পরের লেটার সিরিজটি কী হবে? প্রত্যেকে আগে বলার চেষ্টা করো। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, আমরা যদি আগে গ্যাপগুলো বার করি, বি জেড এ, ডি ওয়াই সি, এফ এক্স ই। তো প্রতিটি অক্ষর অর্থাৎ প্রতিটি পদের 3টি অক্ষর আলাদা আলাদা প্যাটার্নে এগোচ্ছে। প্রথম অক্ষরগুলো দেখো +2 করে এগোচ্ছে। বি +2 করলে ডি হয়ে যায়, ডি এর পরে +2 করলে এফ, তাহলে তারপরে +2 করলে আমাদের কি চলে আসবে? এইচ। জেডের পরে দেখো -1, এবার কিন্তু উল্টো দিকে আসছে, ওয়াইয়ের পরে -1 এক্স, তাহলে এক্সের মাইনাস যদি 1 করি আর এক ঘর যদি পিছিয়ে আসি, তারপরে কি হয়ে যাবে? ডাব্লিউ হয়ে যাবে। তারপরে আবার দেখো শেষের অক্ষরটি এ +2 সি, তাহলে এবার আবার 2 ঘর কিন্তু এগোচ্ছে, তাহলে সি এর পরে +2 করলে ই, এর পরে +2 করলে আমাদের হয়ে যাবে জি। তাহলে আমরা যদি লেটারটা সাজিয়ে নিই, তাহলে এইচ ডাব্লু জি কোন অপশানে আছে? অপশান এ। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এইচ ডাব্লু জি। আমাদের 27 নম্বর প্রশ্নটি দেখো, বলছে এই আলফা নিউমেরিক সিরিজের পরবর্তী পদটি নির্ণয় করো। পদটিতে কী কী দেওয়া হয়েছে? 2z5, 7y7, 14x9, 23w11, 34v13। তাহলে পরের সিরিজটি কী হয়ে যাবে? প্রত্যেকে আগে বলার চেষ্টা করো। তো দেখো এখানে যদি আমরা পার্থক্যগুলো ভালো করে লক্ষ্য করি, তো এখানে সংখ্যা এবং অক্ষর 3টি কিন্তু আলাদা নিয়মে চলছে। দেখো প্রথম সংখ্যা বিজোড় সংখ্যা অনুযায়ী বাড়ছে, 2 + 5 7 + 7 14 + 9 23 + 11 34। তাহলে তারপরটা কত হয়ে যাবে আমাদের? 11-এর পরে 13, তাহলে 34 + 13 কত হয়ে যাবে আমাদের? 47। তারপরে এবার লেটারগুলো দেখো, মাঝের অক্ষরটি কিন্তু উল্টো দিকে এগোচ্ছে। দেখো জেড -1 ওয়াই -1 এক্স -1 ডাব্লিউ -1 ভি, তাহলে -1 কী হবে? ইউ। তারপরে আমাদের কি হয়ে গেল? তাহলে প্রথমে হলো 47, তারপরে ইউ। কোন অপশানে আছে আগে আমরা অপশানগুলো চেক করি। দেখো অপশান সিতে 47 আর ভি আছে, আর অপশান এতে আছে 47 ইউ। তাহলে আমাদের আর খোঁজার কোনো প্রয়োজন নেই, অপশান এ সঠিক হয়ে যাবে। চলো পরেরটি আমরা মিলিয়ে নিই। শেষের অক্ষরটি দেখো 2 করে বাড়ছে, অর্থাৎ 2 2 করে বাড়ছে। দেখো 5 + 2 7 + 2 9 + 2 11 + 2 13 + 2 কত হবে? 15 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু অপশান এই হয়ে যাবে। আমাদের 28 নম্বর প্রশ্নটি দেখো, মা, মহিলা এবং ডাক্তার এই তিনটির সম্পর্ক নিচের কোন চিত্রটি সঠিকভাবে নির্দেশ করে? প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো দেখো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। কীভাবে? পৃথিবীর সমস্ত মাই হলেন মহিলা, তাই মায়ের বৃত্তটি মহিলার বড় বৃত্তের সম্পূর্ণ ভেতরে থাকবে।
কিন্তু মা এবং মহিলা উভয় ডাক্তার হতে পারেন, আবার কিছু ডাক্তার পুরুষও হতে পারেন। তাই ডাক্তারের বৃত্তটি মা এবং মহিলা দুটি বৃত্তকে কিন্তু আংশিকভাবে ছেদ করবে, যার কারণে আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন বি। আমাদের 29 নম্বর প্রশ্ন, যদি যোগ মানে গুণ, বিয়োগ মানে ভাগ, গুণ মানে বিয়োগ হয় এবং ভাগ মানে যোগ হয়, তবে 16 ভাগ 64 বিয়োগ 8 গুণ 4 যোগ 2 সমান কত হবে? প্রত্যেকে ভিডিওটি পজ করে আগে উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 16। আমাদের 30 নম্বর প্রশ্ন, একটি ছবির দিকে নির্দেশ করে একজন পুরুষ বললেন, ওনার মায়ের একমাত্র মেয়ে হলেন আমার ছেলের ঠাকুরমা। ছবিটির মহিলার সাথে পুরুষটির সম্পর্ক কী? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মা। ছবির মহিলার মায়ের একমাত্র মেয়ে মানে হলো ওই মহিলাটি নিজেই। আবার ওই পুরুষটির ছেলের ঠাকুরমা মানে হলো পুরুষটির নিজের মা, অর্থাৎ ছবির মহিলাটিই হলেন ওই পুরুষটির মা। আজকের আমাদের অঙ্কের প্রথম প্রশ্ন দেখো, বলছে 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 89। পরে দেখা গেল একজন ছাত্রের নম্বর ভুল করে 87 এর বদলে 78 লেখা হয়েছিল, তাহলে সঠিক গড় কত? দেখো খুব সোজা প্রশ্ন, এইসব প্রশ্ন যদি একটু টেকনিক লাগাও না 2 সেকেন্ড সময় লাগবে। বলছে লেখার কথা ছিল কত? 87। লেখার কথা ছিল কত? 87। লিখেছে কত? লিখেছে কত? 78। তাহলে কম লিখেছে কত? কম লিখেছে 87 মাইনাস 78 সমান 9। তাহলে এই যে 9 নম্বরটা দেখছো, এই 9 নম্বরটা 20 জনকে ভাগ করে দিতে হবে। তাহলে 20 জনকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এখানে যদি একটা শূন্য নিই তাহলে একটা শূন্য দশমিক দিলাম, তারপর কত হচ্ছে 4 20 80 আর 5 20 100, তাহলে 0.45। তাহলে আগের গড় কত ছিল? 89। তাহলে কি হচ্ছে সঠিক গড় কত হবে আমাদের? সঠিক গড় হবে কত? 89 প্লাস 0.45, অর্থাৎ 89.45। আমাদের নেক্সট প্রশ্ন, এক ছাত্র পরীক্ষায় 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, অন্য এক ছাত্র 40% নম্বর পেয়ে 15 নম্বরে বেশি পায়, অর্থাৎ 15 নম্বর বেশি পায়, তাহলে পরীক্ষায় পাস নম্বর কত? প্রত্যেকে আগে ভিডিওটি পজ করে উত্তরটি বার করার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আগে আমরা পার্সেন্টের পার্থক্য বার করব। একজন পেয়েছে 40%, একজন পেয়েছে 30%, তাহলে এই দুটোর পার্থক্য কত হয়ে যাবে আমাদের? 10%। তাহলে এই 10% আর নম্বরের পার্থক্য কত? একজন পেয়েছে 15 বেশি, একজন পেয়েছে 15 কম। তাহলে যখন কম বেশি থাকবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটোকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে নম্বরের পার্থক্য হয়ে যাচ্ছে আমাদের 30। তাহলে এই 10% সমান হচ্ছে 30। তাহলে 30% সমান কত হবে? 30% সমান হবে আমাদের 30/10 ইন্টু 30। তাহলে 0 0 কেটে গেলে আমাদের 3 30-এ 90 হয়ে যাচ্ছে। 30% সমান 90। তাহলে 30% যে ছেলেটি পেয়েছে সে পেয়েছে টোটাল নম্বর কত পেয়েছে? 90 পেয়েছে, কিন্তু কত নম্বরের জন্য ফেল করেছে? 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে আমাদের পাস মার্ক কত হয়ে যাবে, বা পাস নম্বর কত হয়ে যাবে? পাস নম্বর হয়ে যাবে এই 90 প্লাস আর 15 সমান কত? 105। খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আশা করছি সকলে বুঝতে পারবে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো আবার। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, বলছে দুটি সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 3:4 এবং 5:9।
এই দুটি সংকর ধাতুকে কি অনুপাতে মেশালে নতুন সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত 27:43 হবে? দেখো, এই ধরনের অঙ্ককে আমরা তামা অথবা দস্তা যে কোনো একটা নিয়ে কিন্তু করতে পারি। তাহলে আমরা কোনটা নিয়ে করব? যেটা দেখবো সংখ্যায় ছোট আছে সেটা নিয়ে আমরা করব। তাহলে দেখো 3:4, 5:9 দুটোতে কিন্তু তামার এই অনুপাতটা কম আছে, তাহলে আমরা তামাকে নিয়ে করব। তাহলে প্রথম অনুপাতে তামা কত আছে? 3, 4, 7, 7-এর মধ্যে 3 ভাগ আছে প্রথম অনুপাতে। দ্বিতীয়তে কত আছে? 5 আর 9, 14, 14-র মধ্যে 5 আছে তামা। আর আমাদের চেয়েছে কত? 27 চেয়েছে, 70-এর মধ্যে 27 চেয়েছে, 70-এর মধ্যে 27 চেয়েছে। এবার আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশগুলো আমাদেরকে হটিয়ে দিতে হবে। ভগ্নাংশ হটানোর জন্য আমরা কি করব? নিচের সংখ্যাগুলোর লসাগু করার পরে সেটা দিয়ে গুণ করে দেবো। দেখো 7, 14 আর 70, তিনটে যদি আমরা লসাগু বার করে আমাদের হয়ে যাবে 70 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটাকে 70 দিয়ে গুণ করে দেব। 70, 70 কেটে গেল, 5, 14, 70, আর এখানে 7, 10, 70। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 30, এখানে হয়ে যাচ্ছে 25, এখানে হয়ে যাচ্ছে 27। তাহলে একটা আছে 30, একটা আছে 25, কিন্তু আমাদেরকে কততে মেশাতে হবে? 27 করতে হবে, সরি, এটা 27 হয়ে যাবে। আমাদেরকে 27 করতে হবে। তাহলে আমাদের এটা যেটা সব থেকে সোজা পদ্ধতি সেটা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি। যারা অ্যালিগেশন পদ্ধতি জানো অবশ্যই এটা বুঝতে পারবে। আছে একদিকে কত? 30, একদিকে ক্রস আমাদেরকে করতে হবে, এদিকে আছে 25, তাহলে আমাদের চেয়েছে 27। এদিকে যদি আমরা ক্রস বিয়োগ করি তাহলে এদিকে হয়ে যাচ্ছে 2, এদিকে ক্রস বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে কিন্তু 2:3 অনুপাতে আমাদের মেশালে উত্তর বার হয়ে যাবে, অর্থাৎ 2:3 অনুপাতে মেশালে তামা ও দস্তার অনুপাত 27:43 হয়ে যাবে। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, বলছে এক ব্যক্তি 10,000 টাকার কিছু অংশ বার্ষিক 8% সরল সুদের হারে এবং বাকি অংশ বার্ষিক 10% সরল সুদের হারে ধার দিলেন। যদি তার মোট মূলধনের উপর গড় বার্ষিক সুদের হার 9.2% হয়, তাহলে তিনি 8% হারে কত টাকা ধার দিয়েছিলেন? এই ধরনের অঙ্ক যদি আমরা এক্স ধরে করতে যাই তাহলে কিন্তু এই অঙ্কতেই আমাদের পরীক্ষার টাইম শেষ। তাহলে সব থেকে যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি। তাহলে প্রথম যেটা দিয়েছে সেটা কত হারে দিয়েছে? প্রথম দিয়েছে 8% হারে। দ্বিতীয়টা কত হারে দিয়েছে? দ্বিতীয়টা দিয়েছে আমাদের 10% হারে। আর বছরের মাথায় সে সুদ কত পাচ্ছে? 9.2%। ক্রস বিয়োগ করে দিলে এদিকে হয়ে যাচ্ছে আমাদের 0.8%, এদিকে হয়ে যাচ্ছে আমাদের 1.2%। তাহলে দশমিক যদি আমরা তুলে দিই তাহলে হয়ে যাচ্ছে 8.12, বা কত হয়ে যাচ্ছে? কাটাকুটি করলে আমাদের 4 দুগুণে 8, 3 4 12। তাহলে 2%, অর্থাৎ 2 ইউনিট, এই 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট সে 8% হারে কিন্তু দিয়েছে। তাহলে আমাদের 10,000 টাকায় সে আসল কত দিয়েছে সেটা যদি বার করতে যাই তাহলে 10,000 ইন্টু কত হয়ে যাবে? 2 বাই টোটালের মাথায় 5, তাহলে 5 দুগুণে হচ্ছে 10, একটা দুটা তিনটা জিরো, তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ 4,000 টাকা। তাহলে সে 8% হারে কত টাকা দিয়েছে? শুধু 8% হারে কত টাকা ধার দিয়েছিলেন? 8% হারে সে 4,000 টাকা ধার দিয়েছিলেন। আমাদের নেক্সট প্রশ্ন, এক ব্যাটসম্যান তার 17তম ইনিংসে 87 রান করায় গড় রান 3 বৃদ্ধি পায়। 17তম ইনিংসের পর তার গড় রান কত? দেখো, এইসব ক্ষেত্রে আমরা কি করব? তার 17তম ইনিংসে কত করে রান করে বেড়েছে? 3 করে বেড়েছে। তাহলে 17টা ইনিংসে মোট রান বেড়েছে কত? 17 ইন্টু 3 সমান 51। তাহলে 16তম ইনিংস পর্যন্ত তার গড় রান কত ছিল? তাহলে 16তম ইনিংসে গড় রান ছিল কত হবে? এই 51 রানটা 17তম ইনিংস থেকেই তো বার করে দিয়েছে। তাহলে 17তম ইনিংসে কত করেছে সে? 87
মাইনাস এই 51 অর্থাৎ 36 তার আগের গড় ছিল, 36 ছিল আগের গড়। তাহলে এবার আগের গড় থেকে যদি 3 করে বৃদ্ধি পায় তাহলে নতুন গড় কত হয়ে যাবে? নতুন গড় হয়ে যাবে 36 প্লাস 3 সমান 39, অর্থাৎ 17তম ইনিংসের পর তার গড় রান হয়ে যাবে এই 39। আমাদের নেক্সট প্রশ্ন বলছে একটি গ্যারেজে কিছু সাইকেল এবং কিছু গাড়ি 4 চাকা আছে। মোট গাড়ির সংখ্যা 60 এবং মোট চাকার সংখ্যা হচ্ছে 160। তাহলে সাইকেল কতগুলি আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা 4 চাকা অথবা সাইকেল যে কোনো একটি ধরে করতে পারি। তাহলে মনে করি ওখানে 60টি সাইকেল আছে, মনে করি 60টি সাইকেল আছে, ঠিক আছে। তাহলে চাকা কত হয়ে যাবে আমাদের সাইকেলের? 60 × 2 সমান 120টি। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে কত? 160টি। তাহলে এক্সট্রা কতটি চাকা আছে? তাহলে এক্সট্রা চাকা হয়ে যাচ্ছে আমাদের 160 মাইনাস 120 সমান 40টি। 40টি এক্সট্রা চাকা কার হয়ে যাবে? 4 চাকার। তাহলে 4 চাকার ক্ষেত্রে সাইকেলের আমাদের কটি করে চাকা বেশি লাগে? 2টি করে। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে 20 দ্বিগুণে 40, অর্থাৎ সেখানে 20টি 4 চাকা আছে। তাহলে 20টি যদি 4 চাকা হয় তাহলে সাইকেল কটি থাকবে? সাইকেল হয়ে যাবে 60টি টোটাল গাড়ি আছে, টোটাল 60টির মধ্যে 20টি মাইনাস করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 40টি সেখানে সাইকেল আছে। আমাদের নেক্সট প্রশ্ন বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 411, 684 এবং 821কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 ভাগশেষ থাকবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব? আগের সংখ্যা থেকে সেই ভাগশেষগুলোকে আমরা বিয়োগ করে ফেলব। তাহলে 411 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে কত? 408। তারপরে কি বলছে? 684 থেকে যদি 4 বিয়োগ করে তাহলে আমাদের কত হয়ে যাবে? 680। তারপরে হচ্ছে 821 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 816। এবার আমাদের কাজ যেটা দ্বিতীয় কাজ সেটা হচ্ছে এই তিনটির কি করতে হবে? গসাগু বার করতে হবে। তো গসাগু তোমরা এরকম বার করতে পারো বা তোমরা শর্টকাট করতে পারো, এইখান থেকে তোমরা গ্যাপ বার করেও কিন্তু করতে পারো। তো যেটা ছোট গ্যাপ আছে, আমরা ধরো 816 থেকে 840 যদি গ্যাপ বার করি তাহলে 816 মাইনাস 680 সমান আমাদের হয়ে যাবে কত? 6, 8 আছে কয় 11, 3 আর 7 আছে কয়েক 1, তাহলে 136 হয়ে যাচ্ছে গ্যাপ। তাহলে হয় 136 দিয়ে 3টিকে ভাগ যেতে হবে, নাহলে তার গুণনীয়ক দিয়ে এগুলোকে ভাগ যেতে হবে। তাহলে 136 দিয়ে যদি আমরা চেষ্টা করি 816কে ভাগ যাচ্ছে কিনা দেখো। তাহলে 136কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, না 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 816। 136কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 680। 136কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কত? 408। তাহলে 136 দিয়ে যেহেতু 3টিকেই ভাগ যাচ্ছে তাহলে 136 হয়ে যাবে আমাদের উত্তর। আমাদের নেক্সট প্রশ্ন, চালের দাম 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 600 টাকায় 10 কেজি বেশি চাল কিনতে পারেন। তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য বা বর্তমান মূল্য কত? দেখো 25% চালের মূল্য কমে যাওয়াতে 10 কেজি চাল বেশি পাচ্ছে, 10 কেজি বেশি পাচ্ছে। তাহলে 600 টাকার 25% মানে কত? 600 ইন্টু 25/100, 0,000 কেটে গেলে 150 টাকা। তাহলে 150 টাকায় সে 10 কেজি চাল বেশি পাচ্ছে। তাহলে প্রতি কেজি চালের মূল্য কত হবে? প্রতি কেজি চালের মূল্য হবে 150/10 সমান
15 টাকা। তাহলে আমাদের হ্রাসপ্রাপ্ত মূল্য বা বর্তমান মূল্য হয়ে যাবে প্রতি কেজি 15 টাকা। আমাদের নেক্সট প্রশ্ন, সরল সুদে কোনো আসল 3 বছরে সুদে আসলে 815 টাকা এবং 4 বছরে 854 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত? খুব সোজা একটি প্রশ্ন, তোমরা প্রত্যেকে দেখো উত্তরটি বার করতে পারবে। ভিডিওটি পজ করে আগে উত্তরটি বার করার চেষ্টা করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে। কি বলছে? সরল সুদে 4 বছরের, বড়টাকে উপরে লিখবে সবসময়, 4 বছরের সুদে আসলে কত? 854 টাকা। 3 বছরের সুদে আসলে কত হয়ে যাবে? 815 টাকা। তাহলে আমাদের 1 বছরের সুদ কত হবে? 1 বছরের শুধু সুদ, 1 বছরের সুদ যেটা বাড়ছে, 5 4 9 2 5 3 39, তাহলে 39 টাকা হয়ে যাচ্ছে আমাদের 1 বছরের সুদ। 1 বছরের সুদ যদি 39 টাকা হয়, তাহলে 3 বছরে বার করতে পারি আমরা, 4 বছরে বার করতে পারি। তাহলে 3 বছরের সুদ কত হবে? 39 ইন্টু 3 সমান কত টাকা? 3 9 27, 3 3 9 2 11, 117 টাকা। তাহলে আমাদের আসল কত হয়ে যাবে? আসল হয়ে যাবে 3 বছরের, আমরা সুদে আসল থেকে বিয়োগ করে দিলে বার হয়ে যাবে 815 মাইনাস 117 সমান কত হয়ে যাবে? 698 টাকা। আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন বলছে, দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রতিটি সংখ্যা থেকে 7 যোগ করলে নতুন অনুপাত হয় 2:3, তাহলে ছোট সংখ্যাটি কত? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, প্রত্যেকেই এর সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে যে এর সঠিক উত্তর কোনটি হবে। তো এই ছিল আজকে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি মক টেস্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে নিজেদের ফ্রেন্ডের সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আজকের এই 40টির মধ্যে তোমার স্কোর কত হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পড়াশোনা চালিয়ে যাও। টাটা।